রিসেন্টলি সাদেক এগ্রো ছাগলের কাণ্ডর পর থেকে এনআরবি কর্মকর্তা মতিউর রহমানকে তো আমরা সকলেই চিনি। এছাড়াও পিকে হালদার, জিকে শামীম, ন্যাশনাল ব্যাংকের রনহক শিকদার, বাংলাদেশের মিডিয়ার জন্য এরা মোটামুটি সেলিব্রিটি কাতারে পড়ে, কিন্তু তাদের কাজ কিন্তু মোটেও প্রশংসাযোগ্য নয়। আপনারা হয়তো অনেকেই জানেন এরা সকলে মানি লন্ডারিং কেসের আসামি, কিন্তু হয়তো এটা জানেন না যে এই মানি লন্ডারিং বাংলাদেশের অর্থনীতিকে, বিশেষ করে আপনার আমাদের মতো সাধারণ মানুষের বৈধ পথে অর্জিত সম্পদকে কত বেশি পিছিয়ে নিয়ে যাচ্ছে। ইউএস বেসড একটা ফাইন্যান্সিয়াল রিসার্চ অর্গানাইজেশন জেএফআই, যেটাকে বলা হয় গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, এর একটা রিপোর্ট অনুযায়ী 2009 থেকে 2015 সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় $49.6 বিলিয়ন পাচার করা হয়, যেটা বাংলা টাকায় হিসাব করলে তখনকার হিসাবে প্রায় 4 লক্ষ কোটি টাকার সমান। 2022 ডিসেম্বর পর্যন্ত জেএফআই যে রিপোর্ট প্রকাশ করেছে সেটা অনুযায়ী বিগত 6 বছরে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ প্রায় $4.96 বিলিয়ন। 112 টাকা করে প্রতি ডলার হিসাব করলেও সেটা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় 56,000 কোটি টাকা। বাংলাদেশের মতো ছোট অর্থনীতির জন্য এটা কিন্তু একটা বিশাল অ্যামাউন্টের টাকা। আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য যেটা চিন্তা করাও অনেকটা দুঃস্বপ্নের মতো। এতক্ষণে হয়তো আপনি বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো মানি লন্ডারিং নিয়ে। এটাকে কোনো একটা অর্থনীতির জন্য ক্যান্সার বললেও কিন্তু খুব একটা ভুল বলা হবে না। সো উইদাউট ফার্দার এনি ডিলে, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। 2023-24 অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সন্দেহে প্রায় 550 ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। মানি লন্ডারিংকে যদি এক বাক্যে বলতে চায় তাহলে কোনো ইলিগাল ওয়েলথে টাকা সরিয়ে রাখাটাকে মানি লন্ডারিং বলে। এটা হতে পারে কারণ নিজের টাকা ট্যাক্স না দিয়ে সরিয়ে রাখা, আবার হতে পারে যে অন্য কারো টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া। এখন কথা হচ্ছে এই মানি লন্ডারিং আসলে করা হয় কিভাবে। এই মানি লন্ডারিং করার পিছনে 3টে স্টেজ ফলো করা হয়। প্রথমটা হচ্ছে প্লেসমেন্ট, সেকেন্ডটা হচ্ছে লেয়ারিং এবং থার্ডটা হচ্ছে ইন্টিগ্রেশন। প্লেসমেন্ট হচ্ছে মানি লন্ডারিংয়ের ফার্স্ট স্টেপ। ধরেন আপনার কাছে 100 কোটি টাকা আছে এবং আপনি এই টাকাটা পাচার করতে চাইতেছেন, তাহলে আপনাকে যে কোনো উপায়ে এই টাকাটাকে কিন্তু আগে ফর্মাল ব্যাংকিং সিস্টেমে আনতে হবে। এবং এটা করার সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন, যেটা হবে একটা ডামি ব্যবসা প্রতিষ্ঠান। আপনি যখন ব্যাংকে 100 কোটি টাকা জমা দিচ্ছেন তখন আপনি বলবেন যে এই টাকাটা আপনি এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাভ করেছেন, তাহলে কিন্তু আপনার পুরো টাকাটা একটা ফর্মাল চ্যানেলে ঢুকে গেল অ্যান্ড দ্য স্টেজ অফ প্লেসমেন্ট ইজ কমপ্লিট। এখানেই কিন্তু বাংলাদেশ সরকারের একটা সুযোগ আছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অডিট করে আপনার টাকার উৎস খুঁজে বের করা। সরকারের এই অডিট থেকে বাঁচতে দুর্নীতিবাজ লোকেরা এর পরের স্টেপটা ফলো করে, যেটাকে বলা হচ্ছে লেয়ারিং। এই স্টেপে এই 100 কোটি টাকাকে ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ করা হয় এবং অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়, যাতে অথরিটি কোনোভাবেই এই টাকার উৎসটা ট্রেস করতে না পারে। এটাকেই কিন্তু বলা হয় ট্রানজেকশনাল রোটেটিং। এটা করার জন্য অনেক সময় অনেকগুলো শেল কোম্পানি তৈরি করা হয়, যে কোম্পানিগুলোর অস্তিত্ব শুধুমাত্র কাগজে কলমে থাকে, তবে কার্যকর নয়। এবং মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে সবথেকে লাস্ট যে স্টেপটা ফলো করা হয় এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এই স্টেপে আপনার এই 100 কোটি টাকাকে খুব ছোট ছোট অংশে ভাগ করা হয় এবং এগুলোকে ট্যাক্স ফ্রি কান্ট্রিগুলোতে পাঠানো হয় ইনভেস্টমেন্টের নাম দিয়ে। এবং এই দেশগুলোকে বলা হয় ট্যাক্স হেভেন, কারণ এই দেশগুলোতে কালো টাকার জন্য কোনো হিসাব দিতে হয় না এবং শেষমেশ এই পাচারকৃত অর্থ দিয়ে সেখানে বিভিন্ন রকম অ্যাসেট কেনা হয়, যেটার মালিকানা এবং টাকার উৎস খোঁজা সরকারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। এবং মূলত এই 3টে স্টেজে কিন্তু মানি লন্ডারিং করা হয়। ইন্টারন্যাশনালি ব্যাসেল অ্যান্টি মানি লন্ডারিং ইন্ডেক্সের 152টা দেশের মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং কিন্তু 46তম, যেটা পাকিস্তান এবং শ্রীলঙ্কার থেকেও অনেক বেশি পিছনে। এবং এই পাচারকৃত বেশিরভাগ অর্থই কিন্তু দেশের বাইরে চলে যায়। 2004 সালে সুইস ব্যাংকে বাংলাদেশের মোট আমানত ছিল 310 কোটি টাকা, যেটা 2019 সালে গিয়ে দাঁড়ায় 5,367 কোটি টাকা। এটা তো গেল শুধু সুইস ব্যাংকের হিসাব। এছাড়াও দ্য ডেইলি ইন্ডাস্ট্রির একটা রিপোর্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মইনুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে টাকা পাচার করা এখন এতটাই সহজ হয়ে গেছে, শুধু সুইস ব্যাংক না, বিশ্বের যে কোনো দেশে অনায়াসে এখন বাংলাদেশ থেকে টাকা পাচার করা যায়। এইসব দেশের মধ্যে সব থেকে উপরে আছে কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়ার মতো আরও অনেকগুলো দেশ। বাংলাদেশে মানি লন্ডারিংয়ের আরও একটা বড় সমস্যা হচ্ছে ট্রেড বেসড মানি লন্ডারিং, যেটাকে বলা হয় TBML। এই ট্রেড বেসড মানি লন্ডারিংয়ের কিন্তু 2টা সিস্টেম আছে। একটা হচ্ছে ওভার ইনভয়েসিং, আরেকটা হচ্ছে আন্ডার ইনভয়েসিং। ওভার ইনভয়েসিং জিনিসটা হচ্ছে কোনো একটা পণ্যের দাম যখন অ্যাকচুয়াল দাম থেকে বাড়িয়ে দেখানো হয়। ধরেন আপনি 500 টাকার একটা জিনিস ইম্পোর্ট করবেন, কিন্তু কাগজে দেখালেন এটার দাম হচ্ছে 800 টাকা। সো আপনি বাইরের দেশে 800 টাকা পাঠিয়ে দেশে 500 টাকা দামের জিনিস আনলেন। এই যে বাকি যে 300 টাকাটা থাকলো, এটা কিন্তু আপনি যে দেশ থেকে ইম্পোর্ট করলেন সে দেশে পাচার করে দিলেন। এটাকেই কিন্তু বলা হচ্ছে ওভার ইনভয়েসিং সিস্টেম। এবং আরেকটা সিস্টেম হচ্ছে আন্ডার ইনভয়েসিং। আন্ডার ইনভয়েসিং মানে হচ্ছে যখন আমরা কোনো একটা পণ্যের দাম অ্যাকচুয়াল দামের থেকে কমায় দেখাই। ধরেন আপনি 700 টাকা দামের একটা পণ্য এক্সপোর্ট করবেন, কিন্তু কাগজে দেখালেন এর দাম হচ্ছে 500 টাকা এবং দেশেও আনলেন 500 টাকা। এই যে বাকি যে 200 টাকা আপনি বাইরের দেশে রেখে দিলেন, দেশে আর আনলেন না,
এটাও এক প্রকার মানি লন্ডারিং, আর এটাকেই কিন্তু বলা হয় আন্ডার ইনভয়েসড মানি লন্ডারিং। অ্যান্টি করাপশন কমিশন কিংবা দুদকের তথ্য মতে বাংলাদেশ থেকে 80%-এরও বেশি টাকা পাচার করা হয় শুধুমাত্র এই ট্রেড বেসড মানি লন্ডারিং এর মাধ্যমেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির একটা রিপোর্টে দেখা যায় বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় $3.1 বিলিয়ন অর্থ পাচার করা হয় এই এক্সপোর্ট ইম্পোর্টের আড়ালেই। এতে করে সরকার প্রতি বছর মোট 12,000 কোটি টাকার রাজস্ব হারায়। অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বলেন 2017 থেকে 2022 সাল পর্যন্ত মোট 121টা মানি লন্ডারিং কেস ফাইল করা হয়। কিন্তু অর্থনীতির আসল চিত্র দেখলে এই সংখ্যাটা হয়তোবা আরও অনেক বেশি হবে। বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমেও একটা বড় অঙ্কের অর্থ পাচার হয়। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও এর একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 30% রেমিটেন্স আসে এই হুন্ডির মাধ্যমে, এবং এই হুন্ডি সিস্টেমটা কিন্তু আরও অনেক ব্যাপক। আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে হয়তো এটা নিয়ে আলোচনা করব। মানি লন্ডারিং এর ইম্প্যাক্ট আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির জন্য কিন্তু একটা ভয়াবহ ব্যাপার, কারণ মানি লন্ডারিং এর ইফেক্ট ডিরেক্টলি আমাদের অর্থনীতি, বিশেষ করে আমাদের দেশের সাধারণ জনগণের উপর এসে পড়ে। টাকা যেভাবেই পাচার হোক না কেন, শেষমেশ কিন্তু এটার ভর্তুকি দিতে হয় সাধারণ জনগণের পকেট থেকেই, সেটা হোক বাড়তি ট্যাক্স দেওয়ার মাধ্যমে অথবা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বৃদ্ধির মাধ্যমে। এছাড়াও এসব অর্থ পাচার প্রবণ দেশগুলোতে কিন্তু বিদেশি বিনিয়োগ অনেকাংশে কমে আসে, কারণ মানি লন্ডারিং কোনো একটা দেশের অর্থনীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট রেটিং আন্তর্জাতিক পর্যায়ে অনেক নিচে নিয়ে যায়। 2002 সালে বাংলাদেশে প্রথম মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট চালু করা হলেও 2012 সালে সেটাকে আবার সংশোধন করা হয় এবং নতুন কিছু নিয়মকানুন সেখানে যোগ করা হয়। তবে আইন থাকলেও এর কিন্তু খুব একটা প্রয়োগ নেই। গভর্নমেন্ট এসব অর্থ পাচারকারীকে যতটুকু সম্ভব আইনের আওতায় আনার চেষ্টা করলেও পর্যাপ্ত পরিমাণ লোকবল এবং রাজনৈতিক সদিচ্ছা না থাকার কারণে আমাদের দেশ থেকে কিন্তু এই অর্থ পাচার দিন দিন বেড়েই চলেছে। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে কি আদৌ এই মানি লন্ডারিং কমানো সম্ভব, এবং এর থেকে বড় যে প্রশ্নটা হচ্ছে এর প্রভাব আমাদের সাধারণ মানুষের জীবনে কত দূর পর্যন্ত যাবে। মানি লন্ডারিং নিয়ে অথবা আমাদের আজকের এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো রকম কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। দিস ইজ সামিনুল সাদাত ফ্রম ফিনটেক।